হচ্ছে গত দিনের ক্লাসটার পুরোটা আমি একবার জিস্ট অল্প করে ছোট করে বলে দিচ্ছি। প্রথমত ছিল আমাদের টোটাল যে ভারতবর্ষের যে ল্যান্ড ফর্ম ছিল আমরা তার ভূপ্রকৃতিগতভাবে দেখেছিলাম পুরো ভারতবর্ষটাকে আমরা ৬ ভাগে ভাগ করতে পারি। একদম এখানে যদি আমরা আবার ম্যাপটা দেখি এখানে, তাহলে কি দেখেছিলাম আমরা একদম উত্তরে ছিল ব্রাউন কালারের যেটা ছিল সেটা আমাদের নর্দার্ন মাউন্টেন রিজিয়ন ছিল। নর্দার্ন মাউন্টেন রিজিয়নটা একটা বিস্তৃত অঞ্চল ছিল একদম আমাদের জম্মু কাশ্মীর থেকে ওখানে শুরু করে এখানে অরুণাচল প্রদেশ পর্যন্ত জম্মু কাশ্মীর ছিল। তার নিচে আমরা বলেছিলাম যে এই যে হিমালয় পর্বত বা উচ্চতম অংশগুলো রয়েছে সেখান থেকে যে নদীগুলো আসছে সেই নদীগুলো যখন আসে তার মধ্যে পলি বালি এগুলো জমা হওয়ার পরে সেখানে একটা বিস্তীর্ণ সমভূমি এলাকা তৈরি হয়। সেই অনুযায়ী হয়েছিল নর্দার্ন প্লেন এরিয়া। তার সাথে ছিল এই মাঝখানে এই অংশটা ছিল আমাদের প্ল্যাটু, ডেকান প্ল্যাটু বা আমাদের গ্রেট পেনিনসুলার প্ল্যাটু ছিল। কোস্টাল যে এরিয়াগুলো রয়েছে আমরা প্রথম দিনে ইন্ট্রোডাক্টরি ক্লাস করবার সময় পড়েছিলাম আমাদের যে কোস্টাল স্টেট গুলো রয়েছে সেই কোস্টাল স্টেটের পাশাপাশি যে অঞ্চলগুলো এই অংশগুলোতে রয়েছে আমাদের কি কোস্টাল প্লেন বা উপকূলীয় সমভূমি। রাজস্থান যে এরিয়াটা রয়েছে সেই রাজস্থানের মধ্যে ছিল আমাদের ডেজার্ট এরিয়া এবং এই দুটো অংশ একটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের বে অফ বেঙ্গলের মধ্যে এবং এখানে লাক্ষাদ্বীপ রয়েছে আরাবিয়ান সি এর মধ্যে। এগুলো আমাদের ৬টা টোটাল পার্ট ছিল। টোটাল ৬টা পার্টের মধ্যে প্রথম পার্ট যেটা ছিল নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। নর্দার্ন মাউন্টেন রিজিয়নটা নিয়ে আমরা আগের দিনে আলোচনা করলাম। নর্দার্ন মাউন্টেন রিজিয়নটা যখন পড়েছিলাম তার মধ্যে ৩টে আমরা ভাগ পড়েছিলাম নর্দার্ন মাউন্টেন রেঞ্জ যে রয়েছে সেটা। তো যেটা বলছিলাম যে টোটাল আমাদের ৬টা ভাগ ছিল। ৬টা ভাগের মধ্যে প্রথম ভাগটা ছিল নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। সেই নর্দার্ন মাউন্টেন রিজিয়নটাকে আমরা আবার ৩ ভাগে ভাগ করেছিলাম। কি কি ছিল? হিমালয়ান একটা রিজিয়ন ছিল, হিমালয়ান মাউন্টেন রিজিয়ন, ট্রান্স হিমালয় এবং এই যে নর্থ ইস্ট রয়েছে নর্থ ইস্টের যে হিল রিজিয়ন। গতকাল আমরা হিমালয়ান রিজিয়নটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম। হিমালয়টাকে আবার হাইটের বেসিসে আমরা ৩ ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল গ্রেটার হিমালয়া যার উচ্চতা ছিল এভারেজ উচ্চতা আমরা যদি দেখি ৬০০০ মিটার বা তার বেশি। মিডল হিমালয় ছিল, মিডল হিমালয়ের উচ্চতা ছিল ৩৫০০ থেকে ৫০০০ মিটার এবং শিবালিক যে শিবালিকটার গড় উচ্চতা ছিল ৬০০ থেকে ১৫০০ মিটার। তার আগে আমরা হিমালয় পর্বতের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা দেখেছিলাম। হিমালয় উৎপত্তির ক্ষেত্রে আমরা বলেছিলাম দুটো টার্ম, একটা প্যানজিয়া আর একটা প্যানথালাসা। প্যানজিয়া ছিল টোটাল একটা আমাদের যেমন এখন ভূপৃষ্ঠগুলো রয়েছে একটা মাত্র পার্ট ছিল সেটা ছিল প্যানজিয়া এবং সেই প্যানজিয়াকে ঘিরে যে একটা বিশাল সমুদ্র ছিল সুপার ওশিয়ান সেটা ছিল প্যানথালাসা। সেটার পরে যখন একটা গ্রেট আর্থ মুভমেন্ট হলো মাঝখান বরাবর একটা ভেঙে গেল এবং তার মাঝে টেথিস মহাসাগর বা টেথিস সি আমাদের ওখানে উৎপত্তি হয়েছিল এবং প্লেট আমরা পড়েছিলাম যে পুরো যে ভূপৃষ্ঠটা আমাদের সেটা অ্যাস্থনোস্ফিয়ারের ওপরে ৬টা বড় এবং ২০টা ছোট প্লেটের ওপরে ভাসমান অবস্থায় রয়েছে এবং প্লেট বাউন্ডারি পড়েছিলাম ৩ ধরনের হয়। একটা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি কেমন ছিল? যখন মুখোমুখি দুটো প্লেট আসছে সেটা ছিল কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। উল্টো দিকে যখন যাচ্ছে সেটা ছিল ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি এবং পাশাপাশি যদি চলে যাই সেটা ছিল আমাদের ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তো একটা লাইন যখন আমরা পড়েছিলাম যে অনেকগুলো প্রশ্ন আসছিল যে কোন যুগে টার্সিয়ারি যুগে হিমালয় পর্বত শুরু হচ্ছে, কোন দুটো প্লেটের জন্য? আমাদের পড়েছিলাম ইন্ডিয়ান প্লেট বা ইন্ডিয়ান প্লেটের আরেকটা ছিল আমাদের ইউরেশিয়ান প্লেট। ইউরেশিয়ান প্লেট
এই দুটো প্লেটের কন্টিনেন্টাল কনভার্জিং প্লেট বাউন্ডারির জন্য হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল টারসিয়ারি যুগে। এটা আমরা দেখেছিলাম। টোটাল হাইটের রেসপেক্টে 3 ভাগে ভাগ হয়েছিল, গ্রেটার হিমালয়া, মিডিল হিমালয়া এবং লেসার হিমালয়া, শিবালিক হিমালয়া। তার বিস্তৃত আমরা আলোচনা করেছিলাম। এবং শেষের দিকে যেটা তোমাদের একটু সমস্যা হয়েছিল সেটা ছিল রিজিয়ন বেসিসে, অর্থাৎ ওই যে হিমালয়াটা আমরা পড়লাম, এই হিমালয়াটা আমরা যদি এখানে দেখি রিজিয়নের দিক থেকে দেখি, অর্থাৎ কোন রাজ্যে তার অবস্থানটা রয়েছে, সেই রেসপেক্টে 3 ভাগে ভাগ ছিল। আমরা দেখেছিলাম একদম পশ্চিম দিকে যে পার্টটা রয়েছে সেটা ছিল আমাদের এখানটা পশ্চিম হিমালয়, এই মাঝখানটা ছিল, এই জায়গাটা ছিল আমাদের সেন্ট্রাল হিমালয়, এবং এই জায়গাটা ছিল আমাদের ইস্টার্ন হিমালয়। ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যে কোন কোন রাজ্য ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল? এই অংশটাতে আমরা জানি দুটো ইউনিয়ন টেরিটরি এখন রয়েছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এখানে আছে হিমাচল প্রদেশ, এখানে রয়েছে উত্তরাখণ্ড। আরেকটা ব্যাপার বলেছিলাম, এই যে রিজিয়নাল বেসিসে আমরা ভাগ করছি, সেটা কিসের রেসপেক্টে করছি? সেটা নদী যে প্রবাহিত হয়েছে এক জায়গা থেকে অন্য একটা নদীতে, তার রেসপেক্টে আমরা করেছিলাম। তাহলে এখানে আমরা জানি আর একটা পড়েছিলাম নাঙ্গা পর্বত আছে, নাঙ্গা পর্বতটা আমরা পড়েছিলাম হিমালয়ের ওয়েস্টার্ন মোস্ট পিক। সেখান থেকে এই কালি রিভার পর্যন্ত ছিল আমাদের ওয়েস্টার্ন হিমালয়ের অংশ, যার স্ট্রেচ ছিল 880 কিলোমিটার। তারপরে এই যে কালি রিভার থেকে এখানে তিস্তা রিভার পর্যন্ত আমাদের ছিল সেন্ট্রাল হিমালয় বা নেপাল হিমালয়, যেটা নেপাল দেশের মধ্যে পড়ছে। এই নেপাল হিমালয়টা ছিল 800 কিলোমিটার যার বিস্তৃতি। এবং এই যে তিস্তা নদী হলো, সেই তিস্তা নদী থেকে এখানে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত, বা তিস্তা নদী থেকে এখানে নামচাওয়ারোয়া যেটা রয়েছে, নামচাওয়ারোয়া আমরা কি জানি? নামচাওয়ারোয়া হচ্ছে আমাদের নাঙ্গা পর্বত যেমন ওয়েস্টার্ন মোস্ট পিক হিমালয়ের, নামচাওয়ারোয়া আমাদের ইস্টার্ন মোস্ট পিক অফ হিমালয়া, সেইটা পর্যন্ত ছিল ইস্টার্ন হিমালয়। এখানে যদি আমরা স্টেট গুলো দেখি কি কি ছিল, এখানে ছিল আমাদের ভুটান হিমালয় ছিল, ভুটান ছিল, এখানে আমাদের সিকিম এবং ইয়ে ছিল, সিকিম ওয়েস্ট বেঙ্গল ছিল, আর এখানে অরুণাচল প্রদেশ ছিল। এই তিনটে মিলে ছিল ইস্টার্ন হিমালয়, যার টোটাল ছিল স্ট্রেচ 820 কিলোমিটার। তাহলে এই তিনটে যদি আমরা যোগ করি সেটা দাঁড়াচ্ছে কত? প্রায় 2500 কিলোমিটার। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত টোটাল স্ট্রেচ আমরা যদি দেখি সেটা হচ্ছে টোটাল 2500 কিলোমিটার। এই ছিল গত দিনের ক্লাস। আর যদি কারো সমস্যা থাকে বলো, নাকি বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো, আজকের আমাদের বাকি যে দুটো পার্ট আছে, ট্রান্স হিমালয় এবং নর্থ ইস্টার্ন স্টেটের যে হিল অঞ্চল রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের আমাদের নেক্সট টপিক সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা দিয়ে শুরু করলাম যে ইন্ডিয়াকে টোটাল 6টা ফিজিওগ্রাফিক ডিভিশনে আমরা ভাগ করেছিলাম। নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, গ্রেট ইন্ডিয়ান প্লেন, পেনিনসুলার প্ল্যাটু, কোস্টাল প্লেন, আইল্যান্ড এবং ইন্ডিয়ান ডেজার্ট। এই 6টা ভাগে ভাগ ছিল। 6টা ভাগের মধ্যে প্রথম যে পার্ট ছিল সেই পার্টটা ছিল আমাদের কি? নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। নর্দার্ন মাউন্টেন রিজিয়নকেও আমরা 3টে ব্রড সেকশনে ভাগ করেছিলাম, হিমালয়ান রেঞ্জ, ট্রান্স হিমালয় এবং নর্থ ইস্টার্ন হিল। একটু আগে যেটা আমরা আরেকবার রিক্যাপ করলাম, আমরা রিভাইজ করলাম, সেটা হলো হিমালয়ান রেঞ্জ। তাহলে দুটো পার্ট আমাদের গতদিনের ক্লাস থেকে পড়েছিল, সেটা হচ্ছে এখানে ট্রান্স হিমালয় এবং নর্থ ইস্টার্ন যে আমাদের স্টেট গুলো রয়েছে তার মধ্যে যে ছোট ছোট পাহাড় আছে সেই পাহাড় নিয়ে পড়তে হবে। তো এই ম্যাপটা যদি তোমরা দেখো, এই ম্যাপটাতে এই যে অংশটা, এই যে লাল সরু যে লাল অংশগুলো রয়েছে, এটা কি? একদম উপরের পার্টটা হচ্ছে এটা গ্রেট হিমালয়। গ্রেট হিমালয়ের ঠিক নিচে এই যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মিডিল হিমালয়। তার নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে শিবালিক হিমালয়। ঠিক তার ওপর দিকে এখানে দেখো 3টে এবং এই ডান দিকে একটু 4টে একটু চওড়া লাইন রয়েছে। এই পার্টটাই হচ্ছে আমাদের কি? ট্রান্স হিমালয়ের অংশ। অর্থাৎ
হিমালয়ের যে গ্রেট হিমালয় রয়েছে, গ্রেট হিমালয়েরও আরো উত্তরে যে অংশটা রয়েছে সেটাই ট্রান্স হিমালয়ের অংশ। একদম ওপরে পরীক্ষাতে দেয়, এখানে কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ নর্থ থেকে সাউথের মধ্যে সাজানোর জন্য বলে। একদম ওপরের যে অংশটা রয়েছে এটার যে রেঞ্জটা, এই রেঞ্জটার নাম কি? এটার নাম হচ্ছে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের প্যারালালি যে এই যে রেঞ্জটা রয়েছে এটার নাম কি? এটার নাম হচ্ছে লাদাখ। লাদাখ রেঞ্জ। লাদাখ রেঞ্জের পরে আছে আমাদের এখানে কৈলাস রেঞ্জ হয়, যেটা একটু ডান দিকে রয়েছে, এবং তার নিচে রয়েছে আমাদের জাসকার। কারাকোরাম, লাদাখ, কৈলাস এবং জাসকার, এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত আমরা নেমে আসি। এটা আমরা যদি ম্যাপ থেকে দেখলাম। এরপরে আগের দিনে যেমন আমরা গ্রেটার হিমালয়া, মিডিল হিমালয়া, শিবালিক বা ওয়েস্টার্ন হিমালয়, সেন্ট্রাল হিমালয় এবং ইস্টার্ন হিমালয় নিয়ে ডিটেলসে পড়েছিলাম, আজকে এই ট্রান্স হিমালয়ের 4টে পার্ট কারাকোরাম, লাদাখ, কৈলাস এবং জাসকার, এগুলো নিয়ে ডিটেলসে পড়বো। তাহলে অবস্থানটা কিন্তু আমাদেরকে একটু ম্যাপ দেখে ভালো করে মাথায় রাখতে হবে। প্রথমে রয়েছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে এইদিকে ডান দিক করে রয়েছে কৈলাস এবং তার নিচে রয়েছে এদিকে জাসকার। এই হলো ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়ের যদি আমরা লোকেশন দেখি অর্থাৎ অবস্থান দেখি, ট্রান্স হিমালয় কোথায় অবস্থিত, ওই যে বললাম একটু আগে যে হিমালয় পর্বত যে আমাদের রয়েছে, মেন হিমালয় যে রেঞ্জ গুলো রয়েছে, গ্রেটার হিমালয়, তারও উত্তর দিকে এই ট্রান্স হিমালয়ের অবস্থান। এর যদি স্টেট গতভাবে বা দেশগতভাবে আমরা অবস্থান দেখি তাহলে কি রয়েছে, কোন কোন দেশে এর অবস্থান? একটা হচ্ছে তাইবেত বা তিব্বতে, আমাদের ইন্ডিয়াতে রয়েছে এবং পাকিস্তানে রয়েছে। এই তিনটে দেশের মধ্যে ট্রান্স হিমালয়টা পড়ছে। কিন্তু তিনটে দেশের মধ্যে থাকলেও অলমোস্ট 80%, প্রায় 80% বা 80 ভাগ অংশ কোথায় রয়েছে? শুধুমাত্র তিব্বতে। এবং তিব্বতটা আমরা এখন জানি যে চীনের অধিকৃত, তাই আমরা চায়না নামটাও বলতে পারি। তিব্বত, ইন্ডিয়া এবং পাকিস্তান, বা চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, এটার মধ্যে এই ট্রান্স হিমালয়ের অবস্থানটা রয়েছে। কোথায়? দেখো এখানে যে লাইনটা প্রথমে বললাম, ইট ইজ সিচুয়েটেড টু দ্য নর্থ অফ দ্য গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয়। গ্রেট হিমালয় আমাদের যে রয়েছে তার উত্তরে, তারও ওপর দিকে, ওই দিকটাতে রয়েছে আমাদের এই ট্রান্স হিমালয়টা। এভারেজ হাইট যদি আমরা দেখি তাহলে দেখব এই ট্রান্স হিমালয়ের হাইটটা কিন্তু 5000 মিটার থেকে 5500 মিটার। একটা আমরা হাইটের রেসপেক্টে যখন হিমালয়কে ভাগ করেছিলাম তখন কি দেখেছিলাম, আমরা যত উত্তরে যাচ্ছি তার উচ্চতা বেড়েছিল। একদম নিচে আমরা জানি শিবালিক হিমালয়, তার এভারেজ হাইট ছিল 600 থেকে 1500 মিটার। তার একটু উত্তরে ছিল কে? মিডিল হিমালয়। মিডিল হিমালয়ের যে উচ্চতা ছিল সেটা 3500 মিটার থেকে 5000 মিটার, এবং তারও উত্তরে ছিল গ্রেটার হিমালয়, যার এভারেজ উচ্চতা ছিল 6000 মিটার বা তার বেশি। এই ট্রান্স হিমালয় কিন্তু ওই গ্রেট হিমালয়ের উত্তরে রয়েছে, কিন্তু এটা আমাদের জানতে হবে সেখানে থাকলেও এর উচ্চতাটা গ্রেটার হিমালয়ের থেকে কিন্তু বেশি নয়, তার থেকে কম। গ্রেটার হিমালয়ের উচ্চতা যেমন ছিল 6000 মিটার বা তার বেশি, এটার গড় উচ্চতা 5000 মিটার থেকে 5500 মিটার। এটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে গ্রেটার হিমালয়ের উপরে থাকলেও, উত্তর দিকে থাকলেও ট্রান্স হিমালয়ের উচ্চতা গ্রেটার হিমালয়ের থেকে কম। যেটা দেখলাম আমরা, এই যে ট্রান্স হিমালয় টোটাল, তার মধ্যে আমাদের রয়েছে কটা? 4টে রেঞ্জ। কে কে? কারাকোরাম, লাদাখ, কৈলাস এবং জাসকার। একটু আগে আমরা ম্যাপে অবস্থান দেখলাম, একদম উপরে রয়েছে কারাকোরাম রেঞ্জ, এইভাবে গেছে, তার নিচে লাদাখ রেঞ্জ প্যারালালি এসছে, কৈলাস রেঞ্জটা একটু ডান দিকে তিব্বতের মধ্যে রয়েছে, এবং তার নিচে জাসকার রেঞ্জটা রয়েছে। এইভাবে 4টে রেঞ্জের অবস্থান। ট্রান্স হিমালয়কে আমরা 4 ভাগে ভাগ করছি। বোঝা গেছে? ট্রান্স হিমালয়ের ভাগগুলো 4টে যে ভাগ, সেটা বোঝা গেছে কি কি ভাগে আমরা ভাগ করছি এবং এর অবস্থানটা ঠিক কোন পজিশনে রয়েছে।
এরপর একটা একটা রেঞ্জ নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। প্রথমেই আমাদের কি রয়েছে, 4টে পার্টের মধ্যে কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জের যদি লোকেশন আমরা দেখি, অবস্থান দেখি, তাহলে কোন জায়গাটায় অবস্থিত, সেখানে আমরা কি দেখছি, এখানে দিয়ে দেয় যে ওই যে পড়লাম একটু আগে, টোটাল ট্রান্স হিমালয়টা 3টে দেশের মধ্যে রয়েছে। একটা আমাদের তিব্বত বা চীন, ইন্ডিয়া এবং পাকিস্তান। তাহলে এই কারাকোরাম যে রেঞ্জটা, কারাকোরাম রেঞ্জটা চায়নাতে যে অংশটা, তার কি কোন প্রদেশে, জিংজিয়াং, চায়নার জিংজিয়াং প্রদেশে রয়েছে, ইন্ডিয়ার মধ্যে লাদাখে রয়েছে, এবং পাকিস্তানের যে গিলগিট প্রদেশটা রয়েছে, গিলগিট বালুচিস্তান, সেই তার মধ্যে এই কারাকোরামটাকে আমরা দেখতে পাই এর অবস্থান। এখানে একটা গুরুত্বপূর্ণ দেখো, এখানে লাইন দেওয়া আছে যে এই যে টার্মটা আমরা কারাকোরাম পড়ছি, এই কারাকোরামটা কি ধরনের শব্দ। কারাকোরামটা একটা টার্কিশ ওয়ার্ড, একটা তুর্কি শব্দ। তুর্কি যে শব্দ, তার মানেটা কি, এই তুর্কি শব্দটার মানে হচ্ছে ব্ল্যাক গ্রাভেলস। কারাকোরাম যে টার্মটা, সেটা একটা তুর্কি শব্দ, একটা টার্কিশ ওয়ার্ড, যার অর্থ ব্ল্যাক গ্রাভেলস। আমরা যখন গতদিনে পড়েছিলাম যে গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, এগুলোর একটা আদার নেম ছিল, সেই একইভাবে এই কারাকোরাম রেঞ্জটারও কিন্তু বেশ কিছু আদার নেম রয়েছে, যেগুলো অন্য নামে আমরা আমাদের কাছে পরিচিত। একটা কি নাম, একটা নাম হচ্ছে কৃষ্ণগিরি, এবং অন্য একটা নাম কি, মুজতাগ। এই মুজতাগ বা কৃষ্ণগিরি নামেও কিন্তু এই কারাকোরাম রেঞ্জটাকে ডাকা হয়ে থাকে। কারাকোরাম রেঞ্জটার আরেকটা বলা হয়, কারাকোরাম রেঞ্জটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ব্যাকবোন অফ হাই এশিয়া। অর্থাৎ হাই এশিয়া, যেটা আমাদের উচ্চ এশিয়া রয়েছে, তার ব্যাকবোন বা মেরুদণ্ড হিসাবে আমাদেরকে যে এটাকে ধরে রেখেছে, একদম পুরো কারাকোরাম রেঞ্জটা ধরে রেখেছে, সেই হিসাবে ব্যাকবোন বলা হচ্ছে। আরেকটা কি, কারাকোরামটাকে আরো একটা কি নামে পরিচিত, ওয়েল নোন কিভাবে, যে এটা নর্দার্ন মোস্ট মাউন্টেন রেঞ্জ অফ টোটাল হিমালয়। টোটাল হিমালয় যেহেতু আমরা আগের দিনে পড়েছিলাম যে নর্দার্ন হিমালয়, নর্দার্ন যে মাউন্টেন রিজিয়ন, সেটাকে অনেক সময় হিমালয়ান রিজিয়ন হিসাবেও ধরা হয়। সেই রেসপেক্টে যদি ধরা হয়, অনেক সময় বলা হয় যে এই কারাকোরামটা কি নর্দার্ন মোস্ট, একদম সবচাইতে উত্তরের অংশ টোটাল হিমালয়ান রেঞ্জের মধ্যে। এই যে কারাকোরাম রেঞ্জ রয়েছে, যেমন আমাদের হিমালয়ের রেঞ্জের মধ্যে সবচাইতে উচ্চতম অংশ, সবচেয়ে উঁচু অংশ, উঁচু পিক, যেটা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ছিল কি, সেটা ছিল আমাদের মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট নিয়ে আমরা গতদিন একটা বিস্তীর্ণ আলোচনা করেছিলাম, যে মাউন্ট এভারেস্টের চাইনিজ নেম কি, তার তিব্বতে কি নামে ডাকা হয়, তার উচ্চতা কত, আগে যে পিক 15 নামে ডাকা হতো, 1865 সালের পর থেকে তাকে মাউন্ট এভারেস্ট হিসাবে দেওয়া হয়েছে। সেই রকম ভাবে কারাকোরাম রেঞ্জ যদি আমরা দেখি, তার হাইয়েস্ট পিক কি, কারাকোরাম রেঞ্জের হাইয়েস্ট পিক কিন্তু হচ্ছে K2, বা K2টাকে আমরা অন্য একটা নামে আমাদের কাছে পরিচিত, সেটা কি, গডউইন অস্টিন। K2 বা গডউইন অস্টিন, তার সাথে অন্য একটা নামেও ডাকা হয়, যার নাম হচ্ছে দেবসাং। K2 বা গডউইন অস্টিন বা দেবসাং হচ্ছে টোটাল কারাকোরাম রেঞ্জের হাইয়েস্ট পিক। এখানে এই হাইয়েস্ট কারাকোরাম যে রেঞ্জটা রয়েছে, যেহেতু উচ্চতা অনেক বেশি, এখানেও কিন্তু বেশ কিছু গ্লেসিয়ার দেখা যায়। সেই যে গ্লেসিয়ার গুলো রয়েছে, তার মধ্যে কি কি রয়েছে ইম্পর্টেন্ট গ্লেসিয়ার, এক হচ্ছে আমাদেরকে সিয়াচেন, ফেডচেঙ্কো, হিসপার, বিয়াফো, বাটুরা, বাল্টোরা, এই 6টা আমাদের ইম্পর্টেন্ট মেজর গ্লেসিয়ার রয়েছে, যেগুলো আমরা কিভাবে করেছি, ওয়েস্ট থেকে ইস্টে, পশ্চিম থেকে পূর্বের দিকে পর্যন্ত আমাদের যদি সাজাতে বলে, তাহলে এই হিমবাহ গুলো বা গ্লেসিয়ার গুলোকে আমরা দেখতে পাই। সিয়াচেন, ফেডচেঙ্কো, হিসপার, বিয়াফো, বাটুরা এবং বল্টোরা, এগুলো হচ্ছে টোটাল 6টা মেজর আমাদের গ্লেসিয়ার। এরপরে যদি আমরা টোটাল গ্লেসিয়ার দেখি, টোটাল হিমালয়তে রয়েছে টোটাল 39টা হিমবাহ দেখা যায় বা গ্লেসিয়ার দেখা যায়, যার মধ্যে কারাকোরাম রেঞ্জের মধ্যেই 17টা পড়ে যাচ্ছে। টোটাল 39টার মধ্যে 17টা এই কারাকোরাম রেঞ্জের মধ্যেই অবস্থান থাকছে। কারাকোরাম রেঞ্জ আমরা যদি দেখি, তার টপ 5 পিক যদি আমরা দেখি, কারাকোরাম রেঞ্জের মধ্যে 5টা সবচাইতে উঁচু
শৃঙ্গ, পর্বত শৃঙ্গ যদি আমরা দেখি তাহলে একদম আমরা দেখলাম হাইয়েস্ট পিক কি আছে, K2, যার উচ্চতা কত, ৮৬১১ মিটার। ৮৬১১ মিটার হচ্ছে এই K2, যার অপর নাম গডউইন অস্টিন বা দেবসাং। তারপরে কে রয়েছে, যেটা হচ্ছে গাজেরবাম 1, বা এটা যেমন K2, এটাকে কি নামে ডাকা হয়, K5। এর অপর একটা নাম আছে যেটার নাম হচ্ছে হিডেন পিক। এই হিডেন পিক এর উচ্চতা কত, ৮০৮০ মিটার। তাহলে গাজেরবাম 1 হচ্ছে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এই কারাকোরাম রেঞ্জের। 3 নাম্বার পিকটা যদি আমরা দেখি তাহলে তার নাম হচ্ছে ব্রড পিক। ব্রড পিকটাকে অন্য একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে K3। গডউইন অস্টিন যেমন রয়েছে K2, গাজেরবাম 1 রয়েছে K5, একইভাবে ব্রড পিক হচ্ছে K3, যার উচ্চতা ৮০৫১ মিটার। ৮০৫১ মিটার। কারাকোরাম রেঞ্জের চতুর্থ উচ্চতম শৃঙ্গের নাম কি, গাজেরবাম 2। এই গাজেরবাম 2, যার উচ্চতা ৮০৩৫ মিটার। এবং 5 নাম্বার উচ্চতম শৃঙ্গ গাজেরবাম 3, এর উচ্চতা ৭৯৫২ মিটার। এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, এই যে একটা নাম তুলে দিয়ে দিতে পারে যে ব্রড পিকটা কোন রেঞ্জের মধ্যে দেখা যায়, বা এর উচ্চতা দিতে পারে, অথবা এখান থেকে তোমার অডম্যান আউট যদি দেয় এখান থেকে দিয়ে দিতে পারে অন্য, এখানে 3টে নাম দিল এবং অন্য একটা রেঞ্জের কোন একটা পিকের নাম দিয়ে বললো যে কোনটা কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে না। সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন এখান থেকে আসতে পারে। তাই এই 5টা নাম আমাদের এখান থেকে মনে রাখতে হবে, K2, K5, K3, গাজেরবাম 2 এবং গাজেরবাম 3। এবং উচ্চতাগুলো যদি এগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু এই K2 এর উচ্চতাটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু K2টা আমরা কি জানি যে যেমন মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গ, সেরকম K2 বা গডউইন অস্টিন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, ৮৬১১ মিটার এর উচ্চতা। এই গেল আমাদের কারাকোরাম রেঞ্জ। টোটাল যে ট্রান্স হিমালয়ের 4টে রেঞ্জ, কারাকোরাম, লাদাখ, কৈলাস এবং জাসকার, তার মধ্যে কারাকোরাম রেঞ্জ এই ছিল তার বিস্তৃতি। এরপর আমরা যদি দেখি লাদাখ রেঞ্জ, কারাকোরামের পরে লাদাখ রেঞ্জ। এই লাদাখ রেঞ্জটা কোথায় রয়েছে, আমাদের লাদাখের মধ্যেই রয়েছে। সেই লাদাখ রেঞ্জের এভারেজ হাইট কত, প্রায় 4000 মিটার। 4000 মিটার হচ্ছে এই লাদাখের এভারেজ হাইট বা গড় উচ্চতা। কোথায় রয়েছে এটা, ইট ইজ লাইজ টু দা সাউথ অফ কারাকোরাম রেঞ্জ। অর্থাৎ কারাকোরাম রেঞ্জ যেটা ছিল, কারাকোরাম রেঞ্জের সাউথে, নিচের দিকে, এই সাউথে প্যারালালি এরকম ভাবে লাদাখ রেঞ্জের অবস্থান। K2 যখন আমরা যেমন দেখলাম কারাকোরাম রেঞ্জের হাইয়েস্ট পিক ছিল K2, সেরকম ভাবে লাদাখ রেঞ্জের যদি আমরা হাইয়েস্ট পিক দেখি তার নাম কি, মাউন্ট রাকাপোসি। মাউন্ট রাকাপোসি হচ্ছে এই লাদাখ রেঞ্জের হাইয়েস্ট পিক, যার উচ্চতা কত, ৭৭৮৮ মিটার। ৭৭৮৮ মিটার হচ্ছে এই লাদাখ রেঞ্জের হাইয়েস্ট পিক, মাউন্ট রাকাপোসি, তার টোটাল উচ্চতা। লাদাখ রেঞ্জটা আবার কি নামে পরিচিত, এটা কিন্তু ওয়েল নোন কিসের জন্য, কি নামে পরিচিত, এটা হচ্ছে রুফ অফ দ্য ইন্ডিয়া। রুফ অফ ইন্ডিয়া, এটাকে রুফ অফ ইন্ডিয়া বলে পরিচিত করা হয়। এবং আমরা কি জানি, লাদাখ আমরা পড়েছিলাম যেমন ভারতের রাজস্থান যে রাজ্যটা রয়েছে সেখানে যেমন থর মরুভূমি রয়েছে, আমরা পড়েছিলাম মরুভূমির বৈশিষ্ট্য কি, যেহেতু সেখানে বালি থাকে, বালিতে কি হয়, বালি যেহেতু খুব দ্রুত তাপ গ্রহণ করে, একইভাবে তাড়াতাড়ি সেই তাপটাকে মিশ্রিত করে দেয়, তার জন্য সেখানে দিনের বেলায় যেমন অত্যধিক গরম থাকে, রাতের বেলায় অত্যধিক ঠান্ডা থাকে। একইভাবে এটা কিন্তু লাদাখটাতেও কি আছে, কোল্ড ডেজার্ট হিসাবে বলা হয়, লাদাখকে কোল্ড ডেজার্ট হিসাবে ধরা হয়। এবং ভারতবর্ষের কোল্ডেস্ট প্লেস দ্রাস, যেটার নাম কি, কোল্ডেস্ট প্লেস প্রায় দ্রাস, যেখানে টেম্পারেচার কি হয়ে যাচ্ছে -50 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, সেটা এই রেঞ্জের মধ্যে, লাদাখ রেঞ্জের মধ্যে পড়ে। এই দ্রাস নামটা যদি কার্গিল যুদ্ধ আমাদের যখন হয়েছিল 1999 সালে, সেই সময় যদি দেখো
দ্রাস যে সেক্টরটা, এই দ্রাস সেক্টরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল ক্যাপচার করবার জন্য। সেই জন্য এই দ্রাস নামটা আগে হয়তো শুনে থাকবে, যেটা কোল্ডেস্ট প্লেস, এই লাদাখ রেঞ্জের মধ্যে এর অবস্থান। এই ছিল আমাদের লাদাখ এভারেজ হাইট কোথায় রয়েছে অবস্থান, সাউথ অফ কারাকোরাম, এবং এটা দেয় পরীক্ষায় এর হাইয়েস্ট পিকটার নাম কি, মাউন্ট রাকাপসি, এবং দ্রাস কোথায় রয়েছে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে কারাকোরাম এবং লাদাখ এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর আমাদের দেখবো আমাদের এখানে 3 নাম্বার যে অংশটা ছিল, সেই 3 নাম্বার অংশ কি, রেঞ্জটা ট্রান্স হিমালয়ের মধ্যে কৈলাস রেঞ্জ। কৈলাস রেঞ্জের এভারেজ হাইট আমরা যদি দেখি, তাহলে তার এভারেজ হাইট কত, আগেরটা যেমন ছিল 4000 মিটার, এটার এভারেজ হাইট হচ্ছে 3500 মিটার বা 3500 মিটার কৈলাস রেঞ্জের এভারেজ হাইট। এই যে কৈলাস রেঞ্জ রয়েছে, কৈলাস রেঞ্জটা কোথায় আছে, এটা তিব্বতে, তিব্বতের মধ্যে, বা তিব্বতটা আমরা জানি এখন চায়নার মধ্যে অবস্থান করছে, তার মধ্যে এই কৈলাস রেঞ্জ অবস্থান করছে। এখান থেকে দেখো 3টে গুরুত্বপূর্ণ নদী, ইন্দাস বা সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী এবং সুতলেজ, এই 3টে গুরুত্বপূর্ণ নদী হ্যাভ দেয়ার অরিজিন ইন দিস রিজিয়ন। এই লাদাখ কৈলাস যে রেঞ্জটা রয়েছে, তিব্বতের কৈলাস, এই অংশটার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ নদী, সিন্ধু, সিন্ধুর একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি সুতলেজ বা সাতলেজ, এবং ব্রহ্মপুত্র, এই 3টে নদী কিন্তু এই কৈলাসের যে অবস্থান রয়েছে কৈলাস রেঞ্জ, সেখান থেকে অবস্থান করছে কৈলাস রেঞ্জ। এখানে মানস সরোবর আমরা দেখবো, যখন নদ নদী নিয়ে আমরা ডিসকাশন করব তখন দেখব যে মানস সরোবর এবং রাকাস তাল বা রাক্ষস তাল যে ইয়েগুলো রয়েছে, হ্রদগুলো রয়েছে, সেই অংশের থেকে এই 3টে নদীর উৎপত্তি হচ্ছে প্রায় একই এলাকা থেকে। ইন্দাস এবং সতলেজ নর্থের দিকে যাচ্ছে বা নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছে, এবং ব্রহ্মপুত্র এই দিকে ওয়েস্টের দিকে ইস্টের দিকে আসছে। কৈলাস রেঞ্জ কি করলো, বিগিনস ফ্রম দ্য ইস্ট টু দ্য লাদাখ রেঞ্জ, কোথায়, নিয়ার দ্য ইন্দো চায়না বর্ডার, অর্থাৎ ইন্দো চায়না যে বর্ডার রয়েছে তার পূর্ব দিকে লাদাখ রেঞ্জটা আরো পূর্ব দিকে আছে। আমরা বলেছিলাম যে প্রথমে কারাকোরামটা কোথায় রয়েছে, এইভাবে রয়েছে, তার নিচে লাদাখ রয়েছে, লাদাখ রেঞ্জের থেকে একটু ডান দিকে, একটু পূর্ব দিকে রয়েছে এই কৈলাস রেঞ্জটা, ইস্ট অফ দা লাদাখ রেঞ্জ, আরো পূর্ব দিকে ইন্দো চায়না বর্ডারের, যেটা কি করছে, স্প্রেডস মেনলি ইন তাইবেত, এটা তিব্বতের মধ্যেই মেনলি এই কৈলাস রেঞ্জটাকে দেখা যায়। কোথায়, ফ্রম নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট ডিরেকশন, এই যে নর্থ ওয়েস্ট রয়েছে এরকম ভাবে নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্টের মধ্যে এইভাবে কিন্তু এর বিস্তৃতিটা রয়েছে, এটার ডিরেকশনটা, এর ঢালটা বা এর বিস্তৃতিটা রয়েছে। কৈলাস পর্বত আমরা জানি, কৈলাস নামটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, কি আমরা জানি কৈলাসে কি আমরা ধরি, মহাদেব বা শিব ওখানে থাকেন এই হিসাবে আমরা ধরি, তার জন্য এটা কি ইম্পর্টেন্ট একটা রিলিজিয়াস প্লেস, একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান, কাদের জন্য, ফর দ্য হিন্দুজ, হিন্দু ধর্মের জন্য কৈলাস কিন্তু দেখবেন মানস সরোবর যে যাত্রা হয় তিব্বতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছরই মানস সরোবরের যাত্রা করা হয় সেখানে গিয়ে। তো এই কৈলাস পর্বত আমরা কি হিসাবে ধরি, যে ভগবান শিব যিনি রয়েছেন তার সেখানে তিনি বাস করেন, সেই জন্য হিন্দুদের কাছে এই কৈলাস পর্বত একটা খুব রিলিজিয়াস এবং একটা ধর্মীয় এবং পবিত্র স্থান। বুদ্ধিস্ট যারা রয়েছে, বৌদ্ধ ধর্মের মানুষ যারা রয়েছেন, তারা এই যে কৈলাস পর্বত রয়েছে সেটাকে কি নামে ডাকে, মাউন্ট সুমেরু। এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয় যে বুদ্ধিস্ট ধর্মের যারা মানুষ, বৌদ্ধ ধর্মের যারা মানুষ, তারা এই কৈলাস পর্বতটাকে কি নামে ডেকে থাকে, বা তারা এটাকে কি নামে পরিচিত তাদের কাছে, সেটা হচ্ছে মাউন্ট সুমেরু। এই হলো কৈলাস পর্বত, যার এভারেজ হাইট 3500 মিটার, এটা রয়েছে একটু পূর্ব দিকে, অন্যান্য গুলো যেমন প্যারালালি ওপর থেকে নিচের দিকে নামছে, কিন্তু এই কৈলাসটা একটু ডান দিকে আছে, যেটা পুরোটাই প্রায় তিব্বতের মধ্যে রয়েছে। এবং 3টে ইম্পর্টেন্ট নদী, সিন্ধু নদী বা ইন্দাস নদী, ব্রহ্মপুত্র এবং সুতলেজ, এই 3টে নদী কৈলাস রেঞ্জের কাছ থেকে মানস সরোবর এবং রাকাস তেল এই অংশটা থেকে উৎপত্তি লাভ করছে। এবং ট্রান্স হিমালয় যে ছিল, ট্রান্স হিমালয়ের 4 নাম্বার রেঞ্জ আমরা যদি দেখি,
সেই 4 নাম্বার রেঞ্জ হচ্ছে জাসকার। জাসকার হচ্ছে 4 নাম্বার রেঞ্জ, সবচাইতে নিচের পার্ট, সাউথের দিকে যেটা রয়েছে, যার এভারেজ হাইট কত? 4000 মিটার। 4000 মিটার এর গড় উচ্চতা। এবং হাইয়েস্ট পিক লিওপারগিল। লিওপারগিল হচ্ছে জাসকার রেঞ্জের সবচাইতে উঁচু অংশ বা সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক। রিভার ইন্দাস, সিন্ধু নদী কি করছে? ফ্লোস বিটুইন জাসকার এন্ড লাদাখ রেঞ্জ। এই যে আমরা কি দেখছিলাম, একদম উপরে কারাকোরাম রয়েছে, তারপরে লাদাখ, এই দিক করে কৈলাস এবং এখানে জাসকার, এই যে দুটো রেঞ্জ রয়েছে, এই দুটো রেঞ্জের মধ্যে দিয়ে সিন্ধু নদীটা প্রবাহিত হচ্ছে। এবং এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে যে সিন্ধু নদী কোন দুটো রেঞ্জের মধ্যে প্রবাহিত হয়েছে। তাহলে একটা কি? একটা জাসকার এবং একটা লাদাখ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা মেন বলো বা প্রিলিমস বলো অনেকবার এসেছে। এবং অলসো ফর্মড ইন্দাস ভ্যালি, অর্থাৎ সিন্ধু যে উপত্যকা রয়েছে সেটা এই দুটো যে উপত্যকা, এই দুটো রেঞ্জ রয়েছে লাদাখ এবং জাসকার, তার মাঝখানে অবস্থান করছে। ইন্দাস ভ্যালি যেটা রয়েছে, ইন্দাস ভ্যালিটা কিসের জন্য বিখ্যাত? ফর কাশ্মীর ভ্যালি নামে পরিচিত, বা এটাকে কারেওয়াস ভ্যালি নামেও কিন্তু ডাকা হয়। এই ইন্দাস যে ভ্যালিটা রয়েছে এটা কাশ্মীর ভ্যালি বা কারেওয়াস ভ্যালি নামে কিন্তু আমাদের কাছে ওয়েল নোন বা বিখ্যাত, আমাদের কাছে পরিচিত হয়ে আছে। এই যে কারেওয়া, কারেওয়া জিনিসটা কি অ্যাকচুয়ালি? কারেওয়াটা কি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি একটা, এটার মধ্যে কি রয়েছে? অ্যালুভিয়াল ডিপোজিট, অর্থাৎ পলিগঠিত একটা ডিপোজিট থাকছে, যার মধ্যে কি কি দেখা যায়? সয়েল অ্যান্ড সেডিমেন্টস, এর মধ্যে কাদা থাকছে, মাটি থাকছে এবং কিছু ছোট ছোট অংশ থাকছে। কি কি? স্যান্ড, ক্লে, সিল্ট, স্যান্ড, ক্লে, সিল্ট, সেল, মাড, লিগনাইট, লোয়েস, এই জিনিসগুলো থাকে। পলি, বালি, কাদা, মাটি, ছোট ছোট যে নুড়ি থাকে, সেগুলো মিলে একটা একটা মাটি, এমন একটা মাটি যেটাকে ওই এরিয়ায় যেটা দেখা যায় এটাকে কারেওয়া বলে ডাকা হয়। এই যে কারেওয়া নামটা, এই কারেওয়া যে শব্দটা, এটা কে দিয়েছিলেন? এটা প্রথম কে দিয়েছিলেন? জিওলজিস্ট গডউইন অস্টিন, যেটা আমরা পড়লাম কেটুর ক্ষেত্রে। সেই জিওলজিস্ট গডউইন অস্টিন প্রথম এই টার্মটা ইউজ করেছিলেন, কারেওয়া নামের টার্মটা তিনি প্রথম তিনি কয়েন করেছিলেন বা তিনি আবিষ্কার করেছিলেন বা তিনি বলেছিলেন প্রথম। কত সালে? 1859 সালে বা 1859-এ গডউইন অস্টিন, তিনি একজন জিওলজিস্ট, তিনি প্রথম এই কারেওয়া নামটা ব্যবহার করেছিলেন। এই কারেওয়াটা কিসের জন্য বিখ্যাত বা এটা কি করছে? কাশ্মীর যে ভ্যালিটা রয়েছে, কাশ্মীর উপত্যকা যেটা রয়েছে, সেখানে প্রায় 2500 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই কারেওয়া ভ্যালি বা কাশ্মীর উপত্যকাতে এটা কিন্তু দেখা যায়। কাশ্মীরের মধ্যে এর অবস্থানটা এতটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর রয়েছে। এবং এই যে মাটিটা রয়েছে, কারেওয়া যেটা রয়েছে, সেটা কিসের জন্য বিখ্যাত? সেটা স্যাফরন এবং অর্কিড, এই দুটোর জন্য বিখ্যাত। এই দুটো নাম দিয়েও পরীক্ষায় জিজ্ঞাসা করে যে স্যাফরন এবং অর্কিড এই দুটো কোথায় সবচাইতে বেশি দেখা যায়, কোন মাটিতে দেখা যায়? তাহলে এই যে কারেওয়া, এই কারেওয়াতে কিন্তু, যেটা কাশ্মীরে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর ভ্যালির মধ্যে, সেটা পাওয়া যাচ্ছে এবং জাসকার রেঞ্জের মধ্যে রয়েছে। স্যাফরন এবং অর্কিড, স্যাফরন এবং অর্কিড এই দুটো এই কারেওয়া জমির মধ্যে, কারেওয়া ল্যান্ডের মধ্যে অবস্থান করছে। এই ছিল টোটাল আমাদের যে সেকেন্ড অংশটা। নর্দার্ন মাউন্টেন যে রিজিয়ন রয়েছে, নর্দার্ন মাউন্টেনের 3টে ভাগ ছিল। হিমালয়ান পার্টটা, হিমালয়ান পার্টের সাথে ছিল ট্রান্স হিমালয় এবং নর্থ ইস্টার্ন স্টেট। সেই ট্রান্স হিমালয়ের 4টে ভাগ আমরা পড়লাম, কারাকোরাম, লাদাখ, কৈলাস এবং জাসকার। ট্রান্স হিমালয়টা এখানের মধ্যে বলো যদি কারো কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, কারো যদি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে আমাকে বলো, আমাকে জানাও। তাহলে এর পরবর্তী যে পার্টটা আছে আমাদের, পূর্বাঞ্চল বা পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের হিল গুলো যেগুলো রয়েছে, পাহাড়গুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। ট্রান্স হিমালয় যে অংশটা পড়ানো হলো, সেটাতে যদি কারো কোনো সমস্যা থাকে বা বুঝতে পেরেছো কিনা।
আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমরা এর পরবর্তী পার্ট যেটা রয়েছে, সেই পরবর্তী পার্ট ছিল 3 নাম্বার পার্টটা, নর্দার্ন হিমালয়ের মধ্যে নর্থ ইস্টার্ন হিল গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নর্থ ইস্টার্ন হিল গুলো পড়বার আগে আমরা যখন ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটা করেছিলাম সেখানে আমরা একটা টার্ম পড়েছিলাম, কি সেটা হচ্ছে সেভেন সিস্টার। সেভেন সিস্টার্স এর মধ্যে কি ছিল, উত্তর পূর্ব ভারতের আমাদের যে 7টা রাজ্য ছিল সেই 7টা রাজ্যের কে নিয়ে আমাদের শুরু হয়েছিল কি নর্থ ইস্টার্ন স্টেট গুলো। তার মধ্যে কে কে ছিল, এই অংশটাতে আমাদের কে ছিল, আসাম ছিল, এখানে কে ছিল, এই অংশটাই ছিল কে, আসাম ছিল, এখানে কে ছিল, অরুণাচল প্রদেশ ছিল, অরুণাচল প্রদেশের নিচে এখানে কে ছিল, নাগাল্যান্ড, এখানে কে ছিল, মণিপুর, এখানে ছিল কে, মিজোরাম, এদিকে ছিল মেঘালয় ছিল, এই অংশটাই ছিল মেঘালয়, এখানে কে ছিল, আমাদের ত্রিপুরা ছিল। এই স্টেট গুলো মিলে ছিল আমাদের সেভেন সিস্টার্স বা 7টা যে নর্থ ইস্টার্ন স্টেট তাকে নিয়ে। সেই স্টেট গুলোর মধ্যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পাহাড় দেখতে পাই ওখানে, যেগুলো রেঞ্জের মধ্যে অবস্থান করছে। সেই অংশগুলো নিয়েই শুরু হয়েছে আমাদের নর্থ ইস্টার্ন হিল, যেটা আবার অন্য একটা নামে পরিচিত, যেটার নাম কি এখানে হেডিং থেকে দেখতে পাচ্ছ, পূর্বাঞ্চল বলেও ডাকা হয়। পূর্বাঞ্চল নামেও এই নর্থ ইস্টার্ন হিল গুলোকে আমাদের ডাকা হয়। তাহলে এই ছিল ম্যাপ। আমরা কি দেখলাম, আসাম, আসামের মধ্যে কি পাহাড় রয়েছে, এখানে অরুণাচল প্রদেশে কি আছে, নাগাল্যান্ডে কি রয়েছে, মণিপুরে কে আছে, মিজোরামে কে আছে, ত্রিপুরায় কে আছে, আমাদের মেঘালয়ে কে আছে, এগুলো আমাদের দেখতে হবে। একটা দুটো করে মেনলি পাহাড় থাকে, সেই পাহাড়গুলোর নাম খুবই সহজ, সাধারণত যে রাজ্যে রয়েছে সেই রাজ্যের নাম অনুযায়ী পাহাড়গুলোর নাম, তাই মনে রাখবার খুব একটা জটিলতা নেই। কিন্তু তার যে সর্বোচ্চ শৃঙ্গ সেগুলো কিন্তু পরীক্ষায় এখন দেয়, যে একটা পাহাড়ের নাম বলে দিল, যেমন এখানে মিজো হিল রয়েছে, মিজো হিলের হাইস্ট পিক কি, সর্বোচ্চ শৃঙ্গ কি, সেইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু নর্থ ইস্টে রয়েছে, নামগুলো একটু একটু কঠিন, হিলগুলোর নাম সহজে মনে রাখলেও সর্বোচ্চ শৃঙ্গ একটু কঠিন, তাই আমাদেরকে বারবার কিন্তু এগুলো পড়তে হবে। তাহলে আমরা যদি দেখি নর্থ ইস্টার্ন যে স্টেট গুলোর অবস্থান দেখার পরে কি রয়েছে, প্রথমেই দেখো বলছে আফটার দিহাং জর্জ, দিহাং গর্জ যেটা রয়েছে, দিহাং গর্জের পরে যেটা কোথায় আছে, দিহাং গর্জটা অরুণাচল প্রদেশে রয়েছে। হিমালয়ান কি করছে, হিমালয়টা কি করছে, সাউথ এয়ার টার্ন নিচ্ছে, অর্থাৎ দক্ষিণ দিকে নেমে যাচ্ছে। আফটার দিহাং গড় যেটা রয়েছে তার অরুণাচল প্রদেশে, হিমালয়াটা কি করছে, দক্ষিণ দিকে নেমে যাচ্ছে, সাউথ এয়ার টার্ন নিচ্ছে, এবং কি করছে, ফর্ম এ সিরিজ অফ লো লাইং হিল, কিছু কম উচ্চতার পাহাড় তৈরি করছে, যেগুলোকে কালেকটিভলি একত্রে কি বলা হয়, পূর্বাঞ্চল হিল। পূর্বাঞ্চলের পাহাড় হিসাবে টোটাল যে অংশটা রয়েছে সেটাকে পূর্বাঞ্চলের পাহাড় এরিয়া হিসাবে এটাকে ডাকা হয়। এর এক্সটেনশনটা কত, কোথা থেকে কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশ আমরা যদি দেখি, এই অংশটা এরকম ভাবে যেটা অরুণাচল প্রদেশ রয়েছে, সেই অরুণাচল প্রদেশ থেকে একদম আমাদের নিচে মিজোরাম পর্যন্ত, অর্থাৎ নাগাল্যান্ড প্রথমে থাকছে, তারপরে মণিপুর থাকছে, তারপরে এখানে কে থাকছে, মিজোরাম রয়েছে, এই পর্যন্ত কিন্তু টোটালটা আমাদের এর এক্সটেনশনটা। এরপরে আমরা এখানে কি করছি, রাজ্য বরাবর স্টেট ওয়াইজ একটা একটা করে রাজ্যতে কোন পাহাড় রয়েছে, কি কি নাম রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। এই যে অরুণাচল প্রদেশ রয়েছে, অরুণাচল প্রদেশ রাজ্যটার মধ্যে এইগুলো কিন্তু আমরা আগেও একবার নামগুলো পড়েছি। কি নাম, দাফলা, মিরি, আভোর, মিসমি, এই নামগুলো কোথায় পড়েছিলাম, আমরা যখন শিবালিক রেঞ্জটা পড়ছিলাম, সেই শিবালিক রেঞ্জ পড়বার সময় বলেছিলাম যে অরুণাচল প্রদেশে এগুলো কি নামে পরিচিত, এটা কিন্তু তখন পড়েছিলাম। এই দাফলা, মিরি, আভোর এইগুলো কোন রাজ্যে রয়েছে, অরুণাচল প্রদেশ রাজ্যে রয়েছে। এবং এখানে নতুন একটা নাম আমরা দেখতে পাচ্ছি কি, পাটকাই বাম। এই পাহাড়গুলো দাফলা, মিরি, আভোর, মিসমি, পাটকাইবাম এগুলো কোন রাজ্যে রয়েছে, অরুণাচল প্রদেশ। এখানে পরীক্ষায় দিয়ে দেয় পাহাড়গুলোর নাম তুলে কোন রাজ্যে আছে। তাহলে অরুণাচল প্রদেশের 5টা আমাদের এখানে পাহাড় আছে, ডাফলা, মিরি, আভোর, মিসমি এবং পাটকাইবাম এগুলো।
অরুণাচল প্রদেশের নিচের যে রাজ্যটা রয়েছে তার নাম কি? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নামটা, এখানে যে পাহাড়টা রয়েছে খুবই সহজ, নাম থেকেই আমরা বুঝতে পারছি নাগা হিল। কিন্তু এর হাইয়েস্ট পিকটা এটা আমাদের মাথায় রাখতে হবে। নাগাল্যান্ডের যে নাগা হিল রয়েছে তার হাইয়েস্ট পিক কি? তার সর্বোচ্চ শৃঙ্গের নাম সারামতি। এই নামটা আমাদের মাথায় রাখতে হবে, নাম কি? সারামতি। এরপরে আমরা যদি দেখি নাগাল্যান্ডের ঠিক নিচে কোন রাজ্যটা রয়েছে? নাগাল্যান্ডের নিচে রয়েছে মণিপুর। সেই মণিপুরের যে হিল রয়েছে এটার নাম কি? মণিপুর হিল। নাগাল্যান্ডের নামটা যেমন নাগাল্যান্ড হিল রয়েছে, এর নিচের পাহাড়টার নামও কিন্তু মণিপুর হিল। আমরা নাম দেখেই কিন্তু রাজ্যের নাম বলে দিতে পারবো কোন রাজ্যে রয়েছে। এর হাইস্ট পিকের নাম কি? এর হাইস্ট পিকের নাম হচ্ছে তিনিপু। তিনিপু বা মাউন্ট ইসো। তিনিপু বা মাউন্ট ইসো, এটা হচ্ছে আমাদের এই মণিপুর বা মণিপুর রাজ্যের মধ্যে যে টোটাল হিল রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ। প্রথমে যেমন অরুণাচল প্রদেশ হলো, অরুণাচল প্রদেশের নামগুলো আমরা দেখলাম। নাগাল্যান্ডের নাগা হিলের হাইস্ট পিক সারামতি। মণিপুর যে হিল রয়েছে, মণিপুর হিলের হাইস্ট পিক রয়েছে মাউন্ট ইসো বা তিনিপু। তার নিচের রাজ্যটা আমরা যদি দেখি, তার নিচের রাজ্যের নাম হচ্ছে মিজোরাম। এবং মিজোরামের যে পাহাড়টা তার নাম একইভাবে সহজ, মিজো হিল। যার অন্য একটা নাম আছে যেটার নাম হচ্ছে লুসাই। লুসাই নামেও ডাকা হয়। এই লুসাই যে পাহাড়টা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ কি? নওজুয়ার্জো। নওজুয়ার্জো হচ্ছে মিজো হিল বা লুসাই পর্বতের, লুসাই পাহাড় যেটা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে শুধুমাত্র এই পাহাড়গুলো, ওই বললাম পাহাড়গুলোর নাম তুলে দিয়ে দেয় কোন রাজ্যে আছে বা হাইস্ট পিক গুলো দেয়। এটা তোমাকে দিয়ে দিতে পারে যে নওজুয়ার্জো যে হাইস্ট পিকটা রয়েছে কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, বা মিজো হিলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উল্টো ঘুরিয়ে হিসাবে দিতে পারে। এইদিকে ডান দিকে যে স্টেটটা ছিল ত্রিপুরা, যার তিন দিক জুড়ে কি রয়েছে? বাংলাদেশ রয়েছে। সেই ত্রিপুরা যে হিলটা রয়েছে, সেই ত্রিপুরার হাইস্ট পাহাড় আছে তার নাম কি? ত্রিপুরা হিল, বা একে অন্য একটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে জাম্পুইটং। জাম্পুইটং হিসাবেও এই ত্রিপুরাকে ডাকা হচ্ছে। এর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? বেটিং চিপ। বেটিং চিপ হচ্ছে এই ত্রিপুরা যে ত্রিপুরা হিল তার সর্বোচ্চ শৃঙ্গ। এবং মেঘালয় যে রাজ্যটা রয়েছে, এই পাহাড়গুলো আমরা জেনেই থাকি, ছোটবেলা থেকে পড়ে আসছি। তিনটে পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া আমরা পড়ে আছি, মেঘালয়ে আছে। গারো পাহাড় যেটা রয়েছে, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? নোকরেক। এবং খাসি যে পাহাড় রয়েছে, খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। এগুলো গুরুত্বপূর্ণ পাহাড়। মেঘালয়ের থেকে তিনটে গুরুত্বপূর্ণ পাহাড়, গারো, খাসি এবং জয়ন্তিয়া। যার মধ্যে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নোকরেক, খাসির সর্বোচ্চ শৃঙ্গ শিলং এবং জয়ন্তিয়া পাহাড়ও রয়েছে। তাহলে আমাদের যে সেভেন সিস্টার্স ছিল, সেভেন সিস্টার্স এর মধ্যে আরেকটা স্টেট কে ছিল? আমাদের আসাম ছিল। আসামের মধ্যে কি কি পাহাড় রয়েছে? এখানে রয়েছে মিকির হিল বলে একটা পাহাড় রয়েছে আসামের মধ্যে, আসাম রাজ্যটার মধ্যে। যার হাইস্ট পিকের কি সর্বোচ্চ শৃঙ্গের নাম? ডাম্বুজকো। ডাম্বুজকো হচ্ছে এর হাইস্ট পিক। এরপরে এখানে বারাইল বলে একটা রেঞ্জ রয়েছে, যেটা কি করছে? এই বারাইল রেঞ্জটা কোথায় রয়েছে, কোথার মধ্যে দিয়ে বিস্তৃত, কোথায় এর অবস্থান রয়েছে? এটা আসাম, নাগাল্যান্ড, মণিপুর, এই যে অংশটা, যে রাজ্যটার যে অংশগুলো রয়েছে সেই অংশের মধ্যে দিয়ে এই বারাইল রেঞ্জটা গেছে। এবং এটা কি করছে? বাউন্ডারি ফর্ম করছে। এটা একটা বাউন্ডারি তৈরি করছে কার মধ্যে? নাগাল্যান্ড এবং মণিপুর যে রাজ্য রয়েছে তার মধ্যে। যার হাইস্ট পিক কি? থামজং। থুমজাং বা থামজাং যেটাই বলা হোক, এই থুমজাং হচ্ছে এই বারাইল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এখানে যদি আমরা ম্যাপটা দেখি আরেকবার, ম্যাপটা এখান থেকে দেখব, এই যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে, এখানটায় হচ্ছে বারাইল রেঞ্জটা রয়েছে। এবং এখানে আমরা কি দেখছি?
এখানে নাগাল্যান্ড রাজ্যটা রয়েছে এবং এখানে মণিপুর রয়েছে, তাহলে এর মধ্যে যে বর্ডার তৈরি করছে সেটা হচ্ছে বারাইল রেঞ্জটা, এবং এখানে আসাম রয়েছে এই দিকটাতে করে, ওর দিকে আসাম রেঞ্জ। এইটা মিজোরাম, মিজোরামের মধ্যে মিজো হিল রয়েছে। এটা হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ডের মধ্যে নাগা হিল রয়েছে। এখানে ছিল পাটকাইবাম অরুণাচল প্রদেশের। আমরা কি কি পড়লাম, এখানে দাফলা রয়েছে, এখানে মিরি আছে, আবর আছে, মিসমি আছে, এই চারটে, এবং এই দিকটা করে রয়েছে পাটকাইবাম। এবং এই যে মেঘালয় রাজ্যটা, মেঘালয় রাজ্যের মধ্যে কে কে রয়েছে, গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড়। এখানে ত্রিপুরা, ত্রিপুরা রয়েছে, ত্রিপুরার মধ্যে কে আছে, ত্রিপুরি যে পাহাড়টা আছে সেটা। এই ছিল আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেট গুলো, তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ পাহাড় এবং তার কি কি সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেগুলো দিয়ে দেয় পরীক্ষায়। সেগুলো আমাদের একটু পড়লেই হয়ে যাবে, 2-3 বার পড়লে। নামগুলো যদিও মানে কি পাহাড় রয়েছে সেটা খুবই সহজেই মনে রাখতে পারবো, বেশিরভাগই যে রাজ্যে আছে সেই রাজ্যের নামেই পাহাড়গুলোরও নাম। তো এই পূর্বাঞ্চল নিয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে জানাও, বা বুঝতে পেরেছো কিনা। ম্যাপ থেকে যদি আমরা রাজ্যগুলোর অবস্থান জেনে রাখতে পারি, কোন অংশটাতে কোন রাজ্যটা রয়েছে, তাহলে সমস্ত দিক থেকেই আমাদের সুবিধা হবে। আমরা যখন নদ নদী পড়বো সেখানেও হবে, ভূপ্রকৃতি যখন পড়ছি সেক্ষেত্রেও আমাদের সুবিধাগুলো হবে। পূর্বাঞ্চল বা নর্থ ইস্টার্ন যে হিল রয়েছে সেটা নিয়ে বলো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করেছিলাম ফিজিওগ্রাফি ডিভিশন নিয়ে, যে 6টা পার্ট ছিল। তার মধ্যে প্রথম পার্টের যে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন ছিল তার মধ্যে 3টে পার্ট, হিমালয়ান রেঞ্জ, ট্রান্স হিমালয় এবং নর্দার্ন হিল রয়েছে, নর্থ ইস্টার্ন যে হিল, এই 3টে নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করলাম। এরপরে এর আনুষঙ্গিক কিছু প্রশ্ন আমরা এখান থেকে দেখব। যেমন আমরা কারাকোরাম রেঞ্জের টপ 5 পিক দেখেছিলাম, সেরকম ভাবে যদি আমরা টোটাল হিমালয়ান যে রেঞ্জটা রয়েছে তার সর্বোচ্চ 5টা শৃঙ্গ যদি আমরা দেখি, তাহলে তার নামগুলো কি কি হবে। একদম সবচাইতে উপরে আমরা জানি হাইস্ট পিক, ওয়ার্ল্ডের হাইস্ট পিক কি, যেটা কি নাম, মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত, 8,850 মিটার। এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট আমরা দেখলাম কারাকোরামের মধ্যে রয়েছে K2, যার অপর নাম কি ছিল, গডউইন অস্টিন বা দেবসাং। এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ, যার উচ্চতা 8,611 মিটার। তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি পৃথিবীর, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা 8,598 মিটার। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার কে, লোৎসে। লোৎসে কোথায় রয়েছে, এই লোৎসের আমাদের হাইট যদি দেখি তাহলে 8,516 মিটার। এবং 5 নাম্বারে তার অবস্থান রয়েছে মাকালু, 8,462 মিটার। এই 5টা কি, এটা যেমন হিমালয়ের টোটাল হিমালয়ান রেঞ্জের সবচেয়ে বড়, সবচাইতে উঁচু 5টা পিক, একইভাবে পৃথিবীরও, ওয়ার্ল্ডেরও এই 5টা পিক হচ্ছে সবচাইতে উঁচু বা সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট, K2, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে এবং মাকালু, এই 5টা সর্বোচ্চ শৃঙ্গের নাম আমাদেরকে নামের পাশাপাশি এর উচ্চতাগুলোও মাথায় রাখতে হবে। 8,850 মিটার, 8,611, 8,598, 8,516 এবং 8,462 মিটার। এই হলো আমাদের পৃথিবীর বা হিমালয়ান রেঞ্জের 5টা সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে যেমন পৃথিবীর টপ 5 পিক আমরা দেখলাম,
সেইভাবে যদি আমরা ভারতবর্ষের টপ 5 পিক যদি দেখি তাহলে তার নাম কি হবে, মাউন্ট এভারেস্ট যেটা সেটা তো আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ছে না, নেপালের মধ্যে পড়ছে। সেরকম ভাবে K2টা হচ্ছে আমাদের 1 নাম্বার আমরা জানি, যার উচ্চতা 8611 মিটার। সেকেন্ড আমরা যদি দেখি সিকিমের মধ্যে এবং নেপালের মধ্যে রয়েছে। এই K2 কোথায় রয়েছে? পিওকের মধ্যে রয়েছে। কাঞ্চনজঙ্ঘাটা কোথায়? ওই সিকিম এবং নেপাল যে বর্ডার রয়েছে সেই এরিয়ায় রয়েছে, 8598 মিটার। 3 নাম্বার কে? নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বতটা কি ছিল? এই নাঙ্গা পর্বতটা কি? নাঙ্গা পর্বতটা কি পড়েছিলাম আমরা? নাঙ্গা পর্বত হচ্ছে হিমালয়ান রেঞ্জের ওয়েস্টার্ন মোস্ট পিক। এটা আমাদের 3 নম্বরে রয়েছে। 4 নম্বরে রয়েছে নন্দা দেবী। এই নাঙ্গা পর্বতটাও কোথাও রয়েছে? এই পিওকের মধ্যে অবস্থানের মধ্যে থাকছে নন্দা দেবী। এই নন্দা দেবীটা কোথায়? উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে, যার উচ্চতা কত? 7817 মিটার। এবং 5 নম্বরে আছে কে? কামেত এবং নামচা বারোয়া। এই দুটো, যার উভয়ের উচ্চতা প্রায় একই, 7756 মিটার। এবং নাঙ্গা পর্বত আমরা যেমন দেখলাম কি ছিল, এটা ওয়েস্টার্ন মোস্ট পিক। ওয়েস্টার্ন মোস্ট। একইভাবে এই নামচা বারোয়া কি ছিল? ইস্টার্ন মোস্ট। ইস্টার্ন মোস্ট পিক। এই টোটাল পাঁচটা পিকের নামও কিন্তু আমাদের মনে রাখতে হবে। K2, কাঞ্চনজঙ্ঘা, নাঙ্গা পর্বত, নন্দা দেবী এবং কামেত, সাথে সাথে নামচা বারোয়া। এগুলো হচ্ছে ভারতবর্ষের টোটাল, যদি আমরা ভারতবর্ষ দেখি তার 5টা সর্বোচ্চ শৃঙ্গ। সাথে সাথে উচ্চতাগুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা ইম্পর্টেন্ট যদি কয়েকটা ফ্যাক্ট দেখি, একটু আগে যেমন আমরা দেখলাম এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেয়, এবং পরীক্ষায় যখন দেবে, পরীক্ষায় প্রশ্ন কি করছে সেটা খুব ভালোভাবে আগে পড়তে হবে। একটা শব্দ যদি আমরা মিস করে যাই তাহলে কিন্তু উত্তরটাও চেঞ্জ হয়ে যায়। এখানে যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে প্রথম পয়েন্টটা দেওয়া আছে ইন্ডিয়াস হাইয়েস্ট পিক। যদি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে, কোনো কিছু না দেওয়া থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করেই বলছি কি K2 বা গডউইন অস্টিন বা দেবসাং, যার উচ্চতা 8611 মিটার। কিন্তু যদি এখানে হাইয়েস্ট পিকের সাথে একটা টার্ম ইউজ করা যায়, সেটা হচ্ছে হিমালয়ান পিক। হিমালয়ান পিকটা আমরা যদি দেখি তাহলে হয়ে যাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা। কারণ K2টা আমরা কোথায় দেখেছিলাম একটু আগে? K2টা কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে, যেটা ট্রান্স হিমালয়ের মধ্যে পড়ছে, যেটা পিওরলি আমরা হিমালয়ান বলি না। ট্রান্স হিমালয়টা একটা অন্য পার্টের মধ্যে পড়ে যাচ্ছে, আরো নর্দার্ন পার্টটা আমরা দেখলাম। হিমালয়ান যদি হাইয়েস্ট পিক বলে তখন আমাদের কিন্তু করতে হবে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু যদি হাইয়েস্ট পিক যদি কোনো হিমালয়ান পিক না দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা করব K2। একইভাবে হাইয়েস্ট পিক যদি বলে লিস্ট কন্ট্রোভার্সিয়াল, তাহলে আমাদের কি হয়ে যাবে? নন্দা দেবী। এই যে K2 রয়েছে, এই K2টার অবস্থানটাও কোথায় রয়েছে? ওই কারাকোরামের মধ্যে যেহেতু রয়েছে, টোটালটা আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ছে না, আমাদের আন্ডারে একদম পড়ছে না, তার জন্য K2টাকে আমরা ধরছি না। কাঞ্চনজঙ্ঘাটাও যদি দেখি আমাদের নেপালের মধ্যেও কিছুটা অংশ পড়ে যাচ্ছে, তার জন্য ওইটাকেও আমরা ধরছি না। তার সাথে এরপরে আমরা 3 নাম্বার একটা পর্বতের নাম পড়েছিলাম নাঙ্গা পর্বত। সেই নাঙ্গা পর্বতটাও কিন্তু পিওকের আন্ডারে এখন থেকে যাচ্ছে, তার জন্য লিস্ট কন্ট্রোভার্সিয়াল আমরা যদি বলি, যেটা নিয়ে কোনো ডিসপিউটই নেই, কোনো দ্বন্দ্ব নেই, পুরোপুরি আমাদের ভারতবর্ষের মধ্যে পড়ছে। তাহলে একটু আগে যে 3-4টে পড়লাম আমরা, 5টা সর্বোচ্চ শৃঙ্গ, সেখানে 4 নাম্বার যে উচ্চতাটা ছিল সেটা ছিল কি? নন্দা দেবী, যেটা কোথায়? উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে, অর্থাৎ পুরোপুরি আমাদের ভারতবর্ষের মধ্যেই রয়েছে। তার জন্য যদি লিস্ট কন্ট্রোভার্সিয়াল পিক বলে হাইয়েস্ট পিক, তাহলে দিতে হবে নন্দা দেবী। তাই পরীক্ষায় কি প্রশ্ন
জিজ্ঞাসা করেছে সেটা আগে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে তারপরে কিন্তু আমাদেরকে উত্তরটা করতে হবে। কি প্রশ্ন চেয়েছে তার উপরে এই ৩ ধরনের কিন্তু প্রশ্ন এখানে হচ্ছে এবং তার উত্তর কিন্তু ৩ টে আলাদা, আলাদা। এখানে যদি টোটাল হিমালয়ান রেঞ্জের আমরা এরিয়া দেখি, টোটাল হিমালয়ান রেঞ্জের এরিয়া কত? এটা হচ্ছে 7.2 লাখ স্কয়ার কিলোমিটার। 7.2 লক্ষ স্কয়ার কিলোমিটার হচ্ছে বর্গ কিলোমিটার টোটাল হিমালয়ান রেঞ্জের তার এরিয়া, যার মধ্যে ভারতবর্ষে কতটা রয়েছে? 5 লক্ষ 5 লাখ স্কয়ার কিলোমিটার, টোটাল 7.2 লাখ স্কয়ার কিলোমিটারের মধ্যে। আর আগের দিনে আমরা পড়েছিলাম তাল একটা ওয়ার্ড, সেই তাল ওয়ার্ডটার অর্থ কি? তাল ওয়ার্ডটার অর্থ হচ্ছে লেক বা হ্রদ, এবং দুন পড়েছিলাম যেটা ভ্যালির মধ্যে রয়েছে, যে দুন কথাটার অর্থ আমাদের ভ্যালি, ইংরেজিতে যাকে ভ্যালি বলা হয়, যেমন দেরাদুন পড়েছিলাম আমাদের রয়েছে। তাল কথার অর্থ লেক, যার উদাহরণ হিসাবে আমরা দেখছি নৈনিতাল, এবং দুন কথার অর্থ হলো ভ্যালি, যার উদাহরণ আমরা জানি দেরাদুন, খুবই একটা গুরুত্বপূর্ণ নাম। তাহলে এই তিনটে, প্রথম যে তিনটে পয়েন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাইয়েস্ট পিকের ক্ষেত্রে। এর পরে আমরা যে প্রথম থেকে পড়ে এলাম গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়, লেসার হিমালয়, শিবালিক হিমালয় যেমন পড়েছিলাম, একইভাবে অন্যান্য যে রেঞ্জ গুলো পড়লাম সেখানে আমাদের কয়েকটা থ্রাস দেখা যায়, কয়েকটা ভাঁজ, কিছু ফাটল দেখা যায়। সেই ফাটলগুলোর কি নাম এবং সেটা কোথায় কোথায় রয়েছে সেটা নিয়ে আমরা এরপরে দেখব। প্রথমটা যদি আমরা দেখি, ১ নাম্বার যে ফাটল এটা রয়েছে সেটার নাম কি? মেন সেন্ট্রাল থার্স্ট, বা শর্টে এটাকে বলা হয় কি? এমসিটি। এই এমসিটি জিনিসটা কি? এমসিটি হচ্ছে হ্যাজ বিন মার্কড, এটাকে কি হিসেবে মার্ক করা হচ্ছে? অ্যাজ দ্য ডিভাইডিং লাইন, অর্থাৎ বিভক্ত করছে কাকে? বিটুইন দ্য গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয় অ্যান্ড লেসার হিমালয় বা মিডিল হিমালয়, অর্থাৎ গ্রেট হিমালয় এবং মিডিল হিমালয়কে যে লাইনটা ডিভাইড করছে, যে ফাটলটা ডিভাইড করছে, সেটাকে কি নামে পরিচিত? সেটা মেন সেন্ট্রাল থার্স্ট নামে পরিচিত। এটা কি? একটা 2200 কিলোমিটার লং লার্জ জিওলজিক্যাল থার্স্ট। জিওলজিক্যাল থার্স্ট, থার্স্ট ফল্ট, একটা চ্যুতি রয়েছে যেটা জিওলজিক্যাল স্ট্রাকচার অফ গ্রেট এবং লেসার হিমালয়কে পার্থক্য করছে। অর্থাৎ এক কথায় যদি আমরা মনে রাখতে চাই, গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয়ের মাঝখানে যে চ্যুতিটা রয়েছে, যে ফাটলটা রয়েছে, সেটাই হচ্ছে মেন সেন্ট্রাল থার্স্ট। একইভাবে তার নিচে রয়েছে আমাদের মেন বাউন্ডারি থার্স্ট। মেন বাউন্ডারি থার্স্টটা কি? লার্জ জিওলজিক্যাল থার্স্ট, যেটা কি করছে? বিটুইন লেসার হিমালয়া অ্যান্ড শিবালিক। তাহলে একদম ওপরে আমরা দেখেছিলাম কি ছিল? কি গ্রেটার হিমালয়, গ্রেটার হিমালয়ের নিচে আছে মিডিল হিমালয় এবং তার নিচে আছে শিবালিক। তাহলে এই দুটো গ্রেটার হিমালয় এবং মিডিল হিমালয়ের মাঝে আছে মেন সেন্ট্রাল থার্স্ট, এবং মিডিল হিমালয় এবং শিবালিকের মাঝে আছে এই মেন বাউন্ডারি থার্স্ট। এখানে যদি আমরা ম্যাপটা দেখি, ম্যাপটা দেখি দেখবো একদম উপরে রয়েছে কে? একদম সবচাইতে উঁচু অংশ আমাদের হায়ার হিমালয় বা গ্রেটার হিমালয়, মাঝখানে মিডিল হিমালয়। এই যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে এই মাঝ বরাবর রয়েছে এখানে। এখানে দেখো মেন সেন্ট্রাল থার্স্ট, গ্রেটার এবং মিডিলের মাঝে, এবং মিডিল এবং শিবালিক এর মাঝে আছে আমাদের মেন বাউন্ডারি থার্স্ট। এই যে এই যে দাগগুলো রয়েছে, এই যে এগুলো রয়েছে, এটা হচ্ছে মেন সেন্ট্রাল থার্স্ট এবং মেন বাউন্ডারি থার্স্ট। একদম উপরে যে প্রথম দুটো রয়েছে তার মধ্যে মেন সেন্ট্রাল থার্স্ট, এবং মিডিলের মধ্যে এবং শিবালিকের মধ্যে রয়েছে মেন বাউন্ডারি থার্স্ট। এই দুটো আমাদের মাথায় রাখতে হবে। একইভাবে আমরা যদি দেখি মেন ফ্রন্টাল থার্স্ট বা এমএফটি, এটা কোথায় কোথায় রয়েছে? এটা আবার অন্য একটা নাম আছে, কি নাম? দা হিমালয়ান ফ্রন্টাল থার্স্ট বা এইচএফটি নামেও এটাকে ডাকা হয়। মেন ফ্রন্টাল থার্স্টের সাথে সাথে হিমালয়ান ফ্রন্টাল থার্স্ট হিসাবেও এটাকে বলা হচ্ছে। এটা কোথায় মধ্যে রয়েছে? এটা ডিফাইন করছে বাউন্ডারি বিটুইন হিমালয়ান ফুটহিল বা হিমালয়ের পাদদেশের সাথে ইন্দো গাঙ্গেটিক প্লেন, ইন্ডি বা ইন্দো গাঙ্গেটিক প্লেনের সাথে। অর্থাৎ যে অংশটাতে হিমালয় পর্বতটা শেষ হচ্ছে, শিবালিক
যে অংশটা রয়েছে হিমালয়ের পাদদেশ, সেখান থেকে ওই যে হিমালয় থেকে নদ নদীগুলো আসছে, সেই নদ নদীগুলো মিলে যে সমভূমি তৈরি করছে, তার মধ্যে যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিটাকে বলা হয় মেন ফ্রন্টাল থার্স্ট। একদম ওপর থেকে নেমে নেমে আসছে। শুধু নামগুলো কার পরে কে আছে সেটা আমাদের একটু মাথায় খেয়াল রাখতে হবে, বারবার করে পড়লেই হয়ে যাবে। প্রথমে এমসিটি, তারপরে এমবিটি, তারপরে এমএফটি। এটা কি? ইয়াংগেস্ট অ্যান্ড সাউদার্ন মোস্ট স্ট্রাকচার ইন দ্য হিমালয়ান ডিফরমেশন ফ্রন্ট। অর্থাৎ হিমালয়ের যে এগুলো রয়েছে তার মধ্যে একদম নিচে রয়েছে, তার জন্য সাউদার্ন মোস্ট, এবং সবচাইতে নিচে বলে ইয়াংগেস্ট আমরাও জানি, যেমন শিবালিকটা ইয়াংগেস্ট ছিল, এই থার্সটাও কিন্তু ইয়াংগেস্ট। আরেকটা এখানের পাশাপাশি আরেকটা নাম আমরা পড়ি, সেটা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। গ্রেট বাউন্ডারি ফল্ট কি রয়েছে আমরা যখন পরবর্তী ক্ষেত্রে পড়বো, আরাবল্লী রেঞ্জ আমরা দেখব, মাঝ বরাবর ভারতের আরাবল্লী এবং বিন্ধ্য এই দুটো রেঞ্জ দেখা যায়, আরাবল্লী রেঞ্জ এবং বিন্ধ্য রেঞ্জ। এই আরাবল্লী রেঞ্জ এবং বিন্ধ্য রেঞ্জের মধ্যে যে ফলটা রয়েছে সেইটাকে কি বলা হয়? এই ফলটাকে নাম ডাকা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। তাহলে প্রথমে এই তিনটে ছিল কিসের? হিমালয়ান রেঞ্জের মধ্যে, আর মাঝ বরাবর যে বিন্ধ্য পর্বত রয়েছে এবং আরাবল্লী পর্বত রয়েছে তার মাঝে যে ফলটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। এটা বোঝা গেছে? এই যে চারটে টার্ম আমরা পড়লাম, মেন সেন্ট্রাল থার্স্ট, মেন বাউন্ডারি থার্স্ট, মেন ফ্রন্টাল থার্স্ট এবং গ্রেট বাউন্ডারি ফল্ট। কার পরে কে আছে সেটা আমরা তো অবস্থানগুলো জানি, গ্রেটার, মিডিল, শিবালিক, এই তিনটে, এবং তার নিচে আমরা প্লেন দেখতে পাচ্ছি। সেই হিসাবেই শুধু নামগুলো মাথায় রাখা, কার নিচে কে থাকছে। ঠিক আছে, আর এখানে আজকের এটাই লাস্ট পার্ট, হিমালয়ান যে রেঞ্জ ছিল সেই অংশের এটাই লাস্ট অংশ আমরা দেখব। এখানে কি পয়েন্টটা দেওয়া আছে দেখো, লিস্ট অফ ইম্পর্টেন্ট পিক। আমরা যে কারাকোরাম রেঞ্জের দেখলাম, হিমালয়ান রেঞ্জের দেখলাম, ইন্ডিয়ার দেখলাম বিভিন্ন অংশের, এই ইম্পর্টেন্ট যে পিক গুলো রয়েছে তার কিছু নিক নেম আছে, কিছু ডাক নাম আছে। এই ডাক নামগুলো থেকে এখান থেকেও অনেক প্রশ্ন দেয় যে কি কি নামে এই যে পিক গুলো রয়েছে, কি কি নামে আমরা এগুলোকে ডেকে থাকি বা কি নামে আমাদের কাছে পরিচিত। সেখান থেকে যদি দেখি, এই যে মাউন্ট এভারেস্ট রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, মাউন্ট এভারেস্টটাকে কি নামে বলা হয়, কি তার নিকনাম? এটা হচ্ছে হেড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মাথা হিসাবে এটাকে ডাকা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি ছিল পৃথিবীর আমাদের বা হিমালয়ান রেঞ্জের মধ্যে? ছিল K2। এই K2 এর অপর নাম আমরা কি দেখলাম বা অন্য কি নামে আমরা জানি? গডউইন অস্টিন। তার সাথে দেবসাং পড়েছিলাম। তার সাথে সাথে আরো দুটো নাম আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ছোগো গাংরি এবং আরেকটা হচ্ছে স্যাভেজ মাউন্টেন। ছোগো গাংরি এবং স্যাভেজ মাউন্টেন, এই দুটো টোটাল চারটে, গডউইন অস্টিন, ছোগো গাংরি, দেবসাং বা স্যাভেজ মাউন্টেন, এগুলো হচ্ছে K2 এর অন্য নাম বা নিকনেম। তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ ছিল কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাকে কি বলা হয়? কম্বিনেশন অফ 5 পিকস, অর্থাৎ 5টা শৃঙ্গের কম্বিনেশন, একটা সমষ্টি। কি কি রয়েছে? 5টা নাম কি কি? কাঞ্চনজঙ্ঘা, কে ওয়েস্ট, কে সাউথ, কে সেন্ট্রাল এবং কাংবাচেন। এই 5টা হচ্ছে এই মিলে কাঞ্চনজঙ্ঘা তৈরি, যেটাকে কি নামেও ডাকা হয়? 5 ট্রেজারার অফ গ্রেট স্নো। এই যে 5টা পর্বত রয়েছে, 5টাকে কি নামেও বলা হয়? 5 ট্রেজারার্স অফ গ্রেট স্নো। ধৌলাগিরি যদি পর্বত আমরা দেখি, ধৌলাগিরি রেঞ্জ যদি আমরা দেখি বা ধৌলাগিরি দেখি, সেটাকে কি নামে পরিচিত? এটাকে বলা হয় হোয়াইট মাউন্টেন। হোয়াইট মাউন্টেন নামে ধৌলাগিরি পরিচিত। অন্নপূর্ণা, অন্নপূর্ণা নামটা আমরা জানি, অন্নপূর্ণা আমাদের হিন্দুদের একটা দেবীর নাম, সে কি নামে পরিচিত? গডেস অফ দ্য হারভেস্ট। অন্নপূর্ণা, অন্ন থেকেই আমরা বুঝতে পারছি হারভেস্ট কথাটা যুক্ত, অন্নপূর্ণাকে কি বলে ডাকা হচ্ছে? গডেস অফ হারভেস্ট। লোৎসে আমরা দেখেছিলাম সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে 4 নম্বরে ছিল, সেই লোৎসে কি নামে পরিচিত? লোৎসেকে কি ডাকা হয়? সাউথ পিক।
5 নম্বরে যে সর্বোচ্চ শৃঙ্গ দেখেছিলাম পৃথিবীর, তার মধ্যে ছিল মাকালু। সেই মাকালু কি নামে ডাকা হয়? দ্য গ্রেট ব্ল্যাক। এটা মনে রাখা সহজ। মা কালু, মা কালুটাকে যদি আমরা কালী হিসাবে ধরি, আমরা জানি কালী ঠাকুরের রং ব্ল্যাক, থেকে আমরা এই গ্রেট ব্ল্যাক নামটা কিন্তু মাথায় রাখতে পারি, মা কালু। মা কালুর সাথে সাথে আরেকটা নাম রয়েছে একই রকম টাইপের, সেটা হচ্ছে মানাসলু। মানাসলুটাকেও কি নামে ডাকা হচ্ছে? ব্ল্যাক পিক। তাহলে মাকালু আর মানাসলু এই দুটো যাতে গুলিয়ে না যায়, মাকালু হচ্ছে গ্রেট ব্ল্যাক এবং মানাসলু হচ্ছে শুধু ব্ল্যাক। এটার অন্য নাম কি? কুটাং বা মাউন্টেন অফ স্পিরিট। এটাকে কি নামে ডাকা হয়? এটা দিয়ে দেয় পরীক্ষায়, যে মাউন্টেন অফ স্পিরিট কোন সর্বোচ্চ শৃঙ্গটাকে বা কোন অংশটাকে বলা হয়? সেটা হচ্ছে মানাসলু। বা কিলার মাউন্টেন বলে কোন অংশটা পরিচিত? সেটা হচ্ছে আমাদের মানাসলু। একইভাবে আমরা দেখলাম নন্দা দেবী, যেটা কন্ট্রোভার্সি যদি না থাকে, লিস্ট কন্ট্রোভার্সির দিক থেকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেই নন্দা দেবী। নন্দা দেবীকে কি নামে বলা হয়? নন্দা দেবীর নিকনেম যদি ধরি, সেটা হচ্ছে ব্লিস গিভিং গডেস। অন্নপূর্ণা যেমন রয়েছে গডেস অফ হারভেস্ট, সেরকম নন্দা দেবী হচ্ছে ব্লিস গিভিং, অর্থাৎ উনি আশীর্বাদ দিচ্ছেন, দিচ্ছেন, সেটা ব্লিস গিভিং গডেস। এই কয়েকটা গুরুত্বপূর্ণ আমাদের শৃঙ্গ, এবং তার নিকনেম নিয়ে আমাদের প্রশ্ন দিয়ে দেয় পরীক্ষায়, যে এইটার নামে কি, এই হোয়াইট মাউন্টেন নামে কে পরিচিত, বা সাউথ পিক কাকে বলা হয়। এগুলো কিন্তু একটু একটু করে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের টোটাল যে ফিজিওগ্রাফিক ডিভিশন, সবচাইতে গুরুত্বপূর্ণ ফিজিওগ্রাফিক ডিভিশনের মেন পার্টের 1 নাম্বার পার্ট আমাদের ছিল নর্দার্ন পার্ট, তার সব 3টে অংশ, হিমালয়